পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষটির ঘুম হারাম হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে ইতিহাসের সেরা ডিল মেকার দাবি করেন, তিনি আজ এমন এক গর্তে পড়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। আর তাই তো আজ ট্রাম্প একের পর এক দেশের সাথে ঝামেলায় জড়াচ্ছে। এমনকি স্বাধীন দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ঘুমের মধ্যে ধরে আনছেন। আবার খেয়াল করুন, ইরানের সাথেও যুদ্ধ ভাব। আবার ভারতের সাথেও 500% শুল্ক বসাতেও প্রস্তুত সে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ট্রাম্প আজ এরকম পাগলামো শুরু করেছে? আর পাগলামোর কারণ হলো 37 ট্রিলিয়ন ডলারের ঋণ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আমেরিকা আজ এমন এক ঋণের পাহাড়ে দাঁড়িয়ে আছে যার ভারে দেশটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঋণের বোঝা দেখে ট্রাম্পের এখন মাথা খারাপ হওয়ার অবস্থা। আর ঠিক এই কারণেই তিনি পাগলের মতো একের পর এক দেশের সাথে বিবাদে জড়াচ্ছেন। কখনো চীনের ওপর 100% ট্যারিফ, কখনো মেক্সিকোর সাথে সীমান্ত যুদ্ধ, আবার কখনো ন্যাটো মিত্রদের হুমকি। সবকিছুর পেছনে রয়েছে সেই ভয়ঙ্কর ডলার সংকট। ট্রাম্প জানেন, আমেরিকা যদি এই ঋণ শোধ করতে না পারে তবে তার তখন চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঋণের টাকা যাচ্ছেটা কোথায়? কেন আমেরিকার সাধারণ মানুষ এক টুকরো মাংস কিনতে হিমশিম খাচ্ছে? আর কেন রাশিয়া দাবি করছে যে ট্রাম্প বিটকয়েন মার্কেট লুটে এই ঋণ শোধ করতে চাইছেন? আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব ট্রাম্পের সেই বেপরোয়া মাস্টার প্ল্যান এবং ডলারের পতনের চূড়ান্ত ইতিহাস। প্রথমেই খেয়াল করুন, ঋণের এই মরণফাঁদ আসলে কতটা ভয়াবহ। 37 ট্রিলিয়ন ডলার আসলে কতটা বড় সংখ্যা, এটি কল্পনা করাও সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। বিষয়টিকে একটু সহজ করা যাক। যদি আমেরিকার এই বিশাল ঋণ দেশটির প্রত্যেক নাগরিকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রতিটি মার্কিন নাগরিকের ভাগে পড়বে প্রায় $1,11,000। অর্থাৎ জন্ম নেওয়ার সাথে সাথেই একজন মার্কিন শিশু বড় অঙ্কের ঋণের বোঝা মাথায় নিয়ে পৃথিবীতে আসছে। অথচ অবাক করা বিষয় হলো, এত ঋণ থাকা সত্ত্বেও আমেরিকার অর্থনীতি এখনও ভেঙে পড়েনি বা তারা দেউলিয়া হয়ে যায়নি। বর্তমান বিশ্বে আমেরিকার এই ঋণের পরিমাণ তাদের মোট জিডিপির চেয়েও বেশি। কিন্তু ট্রাম্পকে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলছে এই ঋণের সুদ। প্রতি বছর আমেরিকাকে শুধুমাত্র ঋণের সুদ মেটাতেই খরচ করতে হচ্ছে $1 ট্রিলিয়ন বেশি, যা তাদের শিক্ষা, স্বাস্থ্য বা প্রতিরক্ষা বাজেটের চেয়েও কোনো ক্ষেত্রে বেশি। এখন প্রশ্ন হলো, এই টাকাটা আমেরিকা কার কাছ থেকে ধার করেছে? আশ্চর্যের বিষয় হলো, আমেরিকার সবচেয়ে বড় পাওনাদার হলো তাদের পরম শত্রু চীন এবং বন্ধুপ্রতিম জাপান। ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসেন, তিনি দেখেন যে তার দেশের চাবিকাঠি আসলে বেইজিংয়ের হাতে। চীনের কাছে থাকা ট্রিলিয়ন ডলারের বন্ড যদি তারা বিক্রি করা শুরু করে, তবে ডলারের দাম একদিনে মাটিতে মিশে যাবে। এই চরম অপমান আর ভয় ট্রাম্পকে মানসিকভাবে অস্থির করে তুলেছে। আমেরিকা গত 50 বছর ধরে যা ইচ্ছে ডলার ছাপিয়ে বিশ্ব শাসন করেছে। 1971 সালে যখন ডলার থেকে গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণের ভিত্তি সরিয়ে নেওয়া হলো, তখন থেকে আমেরিকা পরিণত হয়েছে একটি মানি প্রিন্টিং মেশিনে। কিন্তু সেই দিন এখন শেষ। ট্রাম্প এখন বুঝতে পারছেন, শুধু কাগজ ছাপিয়ে আর পেট ভরাবে না। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এখন আমেরিকার সাধারণ মানুষের ঘরে হানা দিয়েছে। একটি সাধারণ বার্গার বা 1 গ্যালন দুধের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাহিরে। ট্রাম্পের সামনে এখন দুটি পথ, হয় ঋণ স্বীকার করে দেউলিয়া হওয়া, নয়তো অন্য কোনো দেশের ওপর চড়াও হয়ে তাদের সম্পদ লুট করা। আর ট্রাম্প বেছে নিয়েছেন দ্বিতীয় পথটি। আর এ কারণে শুরু হয়েছে ট্রাম্পের সেই আগ্রাসী ইকোনমিক ওয়ার বা অর্থনৈতিক যুদ্ধ। আরেকটি অবাক করা তথ্য হলো, আমেরিকার অর্থনীতি নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় প্রতিষ্ঠান হলো ফেডারেল রিজার্ভ ব্যাংক। নামে একে সরকারি প্রতিষ্ঠান মনে হলেও এর গঠন কাঠামো বেশ জটিল। এটি মূলত একটি পাবলিক প্রাইভেট হাইব্রিড মডেল। যদিও এর বোর্ড অব গভর্নররা সরকারি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু এর মুনাফার একটি বড় অংশ ভোগ করে আমেরিকার প্রভাবশালী কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ডলারের আধিপত্য বজায় রাখতে এই বেসরকারি ব্যাংকগুলোর মালিকপক্ষের ভূমিকা অনেক সময় পর্দার আড়ালেই থেকে যায়। এবার চলুন ট্রাম্পের কিছুটা পাগলামি দেখা যাক। আপনি কি খেয়াল করেছেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই কেন বন্ধু শত্রু নির্বিশেষে সবার সাথে বিবাদে জড়াচ্ছেন? এর সরাসরি যোগসূত্র আছে সেই 37 ট্রিলিয়ন ডলারের সাথে। ট্রাম্পের থিওরি হলো আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকার ঋণ কমাতে হলে দুনিয়ার বাকি দেশগুলোকে শুষতে হবে। তিনি চীনের ওপর 100% ট্যারিফ বসিয়েছেন। কেন? কারণ তিনি চান চীন যেন আমেরিকার ঋণের বন্ডগুলো ছেড়ে না দেয় এবং আমেরিকার বাজার থেকে
তারা যা আয় করছে তার অর্ধেক যেন ট্যাক্স হিসেবে ট্রাম্পের কোষাগারে জমা হয়। শুধু চীন নয়, ট্রাম্প এখন তার দীর্ঘদিনের মিত্র ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোকেও হুমকি দিচ্ছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, তোমাদের নিরাপত্তা আমরা দেব না যদি না তোমরা আমাদের মোটা অঙ্কের ডলার দাও। এটা অনেকটা মাফিয়া স্টাইলের চাঁদাবাজির মতো। ট্রাম্পের এই বেপরোয়া আচরণের মূল কারণ হলো তার দেশের অভ্যন্তরীণ অর্থনীতি তাসের ঘরের মতো কাঁপছে। মধ্যবিত্ত আমেরিকানরা এখন ঘর কিনতে পারছে না, স্টুডেন্ট লোন শোধ করতে পারছে না, বেকারত্ব বাড়ছে। ট্রাম্প জানেন, যদি তিনি বাহিরের কোনো দেশের সাথে যুদ্ধ বা ঝামেলা না বাঁধাতে পারেন, তবে দেশের মানুষ তার দিকে তেড়ে আসবে। ট্রাম্পের পাগলামি বা বেপরোয়া মনোভাবের সবচেয়ে বড় উদাহরণ হলো ব্রিক্স দেশগুলোর প্রতি তার আল্টিমেটাম। ভারত, রাশিয়া, চীন এবং ব্রাজিলের মতো দেশগুলো যখন ডলারের বিকল্প মুদ্রা খোঁজার চেষ্টা করছে, ট্রাম্প তখন সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি তোমরা ডলার ছেড়ে দাও তবে তোমাদের প্রতিটি পণ্যের ওপর 100% শুল্ক বসানো হবে। এটি স্রেফ বাণিজ্য নীতি নয়, এটি সরাসরি অর্থনৈতিক ব্ল্যাকমেল। ঋণের চাপে ট্রাম্প এখন এতটাই মরিয়া যে তিনি গায়ের জোরে ডলারের আধিপত্য টিকে রাখতে চাচ্ছেন। ট্রাম্পের এই শুল্ক যুদ্ধে শত্রু মিত্র কোনো ভেদাভেদ নেই। তিনি প্রতিবেশী দেশ মেক্সিকো এবং কানাডার ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার দাবি, এই দেশগুলো থেকে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান বন্ধ করতে হবে। এমনকি ইউরোপীয় ইউনিয়নকেও তিনি ছাড় দিচ্ছেন না। ট্রাম্পের নীতি পরিষ্কার, আমেরিকাকে টাকা দাও অথবা শুল্কের বোঝা বইতে প্রস্তুত হও। ইউরোপীয় নেতারা এখন আতঙ্কে আছেন, কারণ ট্রাম্পের এই সিদ্ধান্তে তাদের রপ্তানি বাণিজ্য ধ্বংস হয়ে যেতে পারে। এই ঋণের বোঝা ট্রাম্পকে এতটাই মরিয়া করে তুলেছে যে তিনি এখন মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা বা অভিবাসীদের বিতাড়ন করার চেয়ে বেশি ফোকাস করছেন কিভাবে বিশ্বের ডলারের প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। তিনি জানেন, ডলার যদি তার রিজার্ভ কারেন্সির মর্যাদা হারায়, তবে আমেরিকা রাতারাতি তৃতীয় বিশ্বের দেশে পরিণত হবে। আর এই ভয় থেকেই তিনি ব্রিক্স দেশগুলোর নতুন মুদ্রার পরিকল্পনা নস্যাৎ করতে যে কোনো স্তরে যেতে প্রস্তুত। ট্রাম্পের এই জেদ বিশ্বকে হয়তো একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে লড়াইটা গোলা বারুদের চেয়ে ডলার আর স্বর্ণের বেশি হবে। ট্রাম্প যখন ঋণের চাপে মাথা গরম করছেন, তখন চীন খেলছে অত্যন্ত ঠান্ডা মাথার এক খেলা। তারা জানে ট্রাম্পকে সরাসরি যুদ্ধে হারানো কঠিন, তাই তারা আমেরিকার অর্থনীতির শেকড় কাটতে শুরু করেছে। এতদিন আমেরিকা ভাবত চীন তাদের উপর খাদ্যের জন্য নির্ভরশীল, কিন্তু চীন এখন সে নির্ভরশীলতা কাটিয়ে দিয়েছে। তারা সুদূর ব্রাজিলে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করে গড়ে তুলেছে বিশাল বিশাল কৃষি সাম্রাজ্য। গত বছরের তথ্য বলছে, চীন আমেরিকার সয়াবিন বা শস্য আমদানি প্রায় 80% কমিয়ে দিয়েছে। এর বদলে তারা ব্রাজিলের কাছ থেকে সরাসরি তাদের নিজস্ব মুদ্রা ইউয়ানে পণ্য কিনছে। এতে দুটি বড় ক্ষতি হচ্ছে আমেরিকার। প্রথমত, আমেরিকার কৃষকরা তাদের সবচেয়ে বড় বাজার হারিয়ে দেউলিয়া হচ্ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক লেনদেনে ডলারের ব্যবহার কমে যাচ্ছে। ট্রাম্প যখন দেখলেন তার দেশের কৃষকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, তখন তার রাগ গিয়ে পড়ল চীনের ওপর। তিনি বুঝতে পারছেন, চীন কোনো গুলি না ছুড়েই আমেরিকাকে ভাতে মারার পরিকল্পনা করেছে। এই ডলারাইজেশন বা ডলার বর্জন প্রক্রিয়া ট্রাম্পকে পাগল করে দিচ্ছে। সৌদি আরব এখন ডলারে তেল বিক্রি করতে অস্বীকার করছে, ভারত রুপিতে লেনদেন করছে। ট্রাম্পের কাছেই 37 ট্রিলিয়ন ডলারের ঋণ এখন এক বিষাক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে, যা তিনি না পারছেন গিলতে, না পারছেন উগড়াতে। আর এ কারণেই তিনি পাগলের মতো ব্রিক্স দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন, যা হিতে বিপরীত হয়ে আমেরিকার একাকিত্বকে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু ট্রাম্পের এই পাগলামির সবচেয়ে অন্ধকার দিকটি হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেট। রাশিয়া এবং চীনের গোয়েন্দা সংস্থাগুলো এখন এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছে। তারা বলছে, ট্রাম্প প্রশাসন এবং ওয়াল স্ট্রিটের বড় বড় রাঘব বোয়ালরা মিলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে ম্যানিপুলেট করছে। কেন? কারণ তারা সাধারণ মানুষের পকেট কেটে সেই 1.5 ট্রিলিয়ন ডলার দিয়ে আমেরিকার ঋণের কিস্তি শোধ করতে চায়। অক্টোবর 2025-এর সেই ভয়ঙ্কর 48 ঘন্টার কথা মনে আছে, যখন বিটকয়েন মার্কেট থেকে চোখের পলকে 1.5 ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে গিয়েছিল? রাশিয়া বলছে এটি কোনো সাধারণ মার্কেট ক্র্যাশ ছিল না, এটি ছিল আমেরিকার একটি পরিকল্পিত ইকোনমিক হাইজ্যাক। ট্রাম্প হঠাৎ করে বিটকয়েনের পক্ষে কথা বলতে শুরু করেছেন কেন? কারণ তিনি জানেন, যদি বিটকয়েনকে আমেরিকার জাতীয় রিজার্ভের অংশ করা যায়, তবে তারা নতুন করে ডিজিটাল মুদ্রা ছাপিয়ে তাদের 37 ট্রিলিয়ন ডলারের ঋণ ধামাচাপা দিতে পারবে।
ইউরোপের অনেক বিশেষজ্ঞ এখন আত্মহত্যা করছেন বা রহস্যজনকভাবে মারা যাচ্ছেন, যারা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। রাশিয়া পরিষ্কার দাবি করেছে যে ট্রাম্পের এই বেপরা মেজাজের আড়ালে রয়েছে বিটকয়েন দিয়ে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার এক বিশাল নীল নকশা। সাধারণ মানুষ যখন ভয়ের চোটে তাদের বিটকয়েন বিক্রি করে দিচ্ছে, তখন ট্রাম্পের ঘনিষ্ঠ কোম্পানিগুলো সেই কয়েন পানির দামে কিনে নিচ্ছে। এটা কি স্রেফ জল্পনা, নাকি দেউলিয়া হয়ে যাওয়া একটি সাম্রাজ্যের শেষ মরণ কামড়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ সাম্রাজ্য সবাই ধ্বংস হয়েছে ঋণের চাপে আর অতিরিক্ত দম্ভের কারণে। আজ আমেরিকা ঠিক সেই পথেই হাঁটছে। $37 ট্রিলিয়ন ঋণ ট্রাম্পকে এখন এমন এক দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে যে তিনি এখন শত্রু, বন্ধু, মিত্র চিনতেই পারছেন না। তার এই বেপরোয়া আগ্রাসন আসলে তার শক্তির পরিচয় নয়, বরং এটি তার চরম দুর্বলতার লক্ষণ। বিশ্ব এখন স্বর্ণের দিকে ফিরে যাচ্ছে। চীন, রাশিয়া গোল্ড ব্যাকড কারেন্সি নিয়ে আসছে। অন্যদিকে ট্রাম্প এখন বিটকয়েন আর ট্যারিফ নিয়ে জুয়া খেলছেন। যদি এ জুয়া ব্যর্থ হয়, তবে আমেরিকার পতন হবে অত্যন্ত বিভৎস। ডলার যদি তার মূল্য হারায়, তবে আপনার ব্যাংকে থাকা টাকা হয়তো স্রেফ কাগজের টুকরোয় পরিণত হবে। ট্রাম্পের এই মাথা খারাপ হওয়া আচরণ আসলে একটি ডুবন্ত জাহাজের ক্যাপ্টেনের শেষ চিৎকার ছাড়া আর কিছুই নয়। এত কিছুর পরও আপনার মনে প্রশ্ন আসতে পারে, ডলার কেন এখনও অপ্রতিদ্বন্দ্বী? এত ঋণের পরেও ডলারের দাপট কমছে না কেন? এর প্রধান কারণ হলো আস্থা। বিশ্ববাসী বিশ্বাস করে যে যাই ঘটুক না কেন, মার্কিন সরকার তার ঋণ পরিশোধ করবেই। বর্তমানে বিশ্ব বাণিজ্যে প্রায় 70% লেনদেন হয় মার্কিন ডলারের মাধ্যমে। ডলার এখন বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ডলার এখন প্রায় অপরিহার্য। এর কোনো সমকক্ষ বা বিকল্প মুদ্রার অস্তিত্ব বর্তমানে নেই বললেই চলে। তবে কোনো কিছু চিরস্থায়ী নয়। ট্রাম্প যেভাবে পাগলামো শুরু করেছে, তাতে তার একা হয়ে পড়াও খুব অসম্ভব নয়, কারণ চীন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা কি তবে এক নতুন বিশ্ব ব্যবস্থার দোরগোড়ায় দাঁড়িয়ে? ট্রাম্পের এই বেপরোয়া পররাষ্ট্র নীতি কি আমাদের আরও বড় কোনো সংকটে ফেলবে? $37 ট্রিলিয়ন এই ঋণের বোঝা কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেট কেটেই শোধ করা হবে? আজ আমাদের সময় এসেছে সচেতন হওয়ার। কাগজের নোট বা ডিজিটাল সংখ্যার চেয়ে বাস্তব সম্পদ বা স্বর্ণের গুরুত্ব হয়তো আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আপনার কি মনে হয়, ট্রাম্প কি পারবেন আমেরিকার এই ভাঙ্গা অর্থনীতিকে জোড়া দিতে? নাকি তার এই পাগলামি হবে আমেরিকার পতনের প্রধান কারণ? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। ট্রাম্পের এই ঋণ সংকটের বিষয়ে আপনার যদি আরও কোনো তথ্য জানা থাকে, তাও আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ইনভেস্টিগেটিভ ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।